একজন দরিদ্র মা নাজওয়া, যার একমাত্র চাওয়া ছিল তার মেয়েটা যেন একটা ভালো ভবিষ্যৎ পায়। তাই তো সে তার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে জাকার্তা শহরে চলে আসে ভালো স্কুলে ভর্তি করানোর জন্য, যেখান থেকে তার মেয়ের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। তবে হঠাৎ করেই তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায়। তার মেয়েকে যে স্কুলে সে ভর্তি করাতে গেল সেই স্কুলেই পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স টিচার হিসেবে চাকরি হয়ে যায় তার। স্কুল কমিটি থেকে তাকে আর তার মেয়েকে একটা বিলাসবহুল বাড়িতে থাকতে দেওয়া হয়, সুখের জীবন। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু ভয়ের আতঙ্কে রূপ নিতে শুরু করলো। চারিদিকে শুধু রক্তাক্ত অবয়ব তারা করে, তারা যেন কিছু বলতে চায়। ঘটনা যতই এগোতে শুরু করে তারা বুঝতে পারে তারা পড়ে গিয়েছে প্রাচীন শয়তান সম্প্রদায় নরখাদকদের খপ্পরে, যারা ভৈরব নামের এক শয়তানের পূজারী এবং তাদের প্রভুকে তারা মানুষ বলি করে এবং তার মাংস খেতে তারা পছন্দ করে, যা তাদেরকে অমর করতে সাহায্য করে। এই ভয়ঙ্কর ব্যাপার থেকে তারা কি আদৌ বাঁচতে পারবে? তারপর তাদের সাথে কি হয়েছিল? ভিডিওটিতে যেমন নতুনত্ব রয়েছে তেমনি শেষটা খুবই মর্মান্তিক। আজকে বলতে যাচ্ছি এমন এক ঘটনা যা শুনে অবশ্যই আপনার গা শিউরে উঠতে পারে। এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান হরর থ্রিলার প্রেতালাপ প্রেজেন্স লাবিনাক। সো কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমাদেরকে জানানো হয় ইন্দোনেশিয়ার উত্তর জঙ্গলের গহীনে শতাব্দী আগে ভৈরব শয়তানের পূজারী নরখাদকদের সম্প্রদায়ের জন্ম হয়। 1935 সালে সেই জঙ্গলে সেই শয়তানের মন্দিরের আবিষ্কার করে একজন পর্যটক। তবে বিষয়টা বেশি জানাজানি হওয়ার আগেই মন্দিরটা সেখান থেকে উধাও হয়ে যায়, যার কোনো দিন দেখতে পাওয়া যায়নি। তবে জানা যায় তারা লোকচক্ষুর আড়ালে থেকেও তাদের সম্প্রদায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই একটা জায়গায় একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে, যার মুখে পরা ছিল একটা শয়তানের মুখোশ এবং তাকে সেখানে বলি করা হয়, যাকে কিছু নরখাদক খুবলে খুবলে খাচ্ছিল। এরপরে আমরা গল্পের ক্যারেক্টার মা নাজওয়া এবং তার মেয়ে ইয়ান্তিকে দেখতে পাই। তারা চায়ের দোকানে বসে আছে, ঝুম বৃষ্টি। তখনই রাস্তা দিয়ে একটা গাড়ি গেল এবং রাস্তার কাদা পানি তাদের শরীরে লাগলো। ইয়ান্তি এতে খুব ক্ষিপ্ত হয়, গালিগালাজ শুরু করে, কিন্তু তার মা তাকে থামায়, বলে এসব ভাষা বলা অভদ্রতা, কখনো এমনটা করবে না। বৃষ্টি থামলে তারা দুজন বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখলো একটা মহিলা এসেছে। মহিলাটির নাম ডায়না। সে এসেছে জাকার্তার একটা স্কুল থেকে। তাদের কথাবার্তায় আমরা জানতে পারি নাজওয়া আরো 16 বছর আগে সেই স্কুলেই পড়াশোনা করেছে এবং সে বৃত্তি পেয়েছিল। খুব ভালো স্টুডেন্টও ছিল। আর সেই স্কুলের শিক্ষিকা হচ্ছে এই মিস ডায়না। নাজওয়া বলছিল, ম্যাম আপনার বয়স যেন বাড়ছেই না। ডায়না বলে, কিছু ডায়েট কন্ট্রোল এবং স্বাস্থ্যকর খাবার, এটাই হচ্ছে এটার রহস্য। ইয়ান্তিকে ডায়না বলে, তোমাদের ঘরে অনেক পুরস্কার দেখলাম, এগুলো নিশ্চয়ই তোমার। তুমি অনেক ইন্টেলিজেন্ট, তুমি চাইলেই কিন্তু অনেক ভালো জায়গায় লেখাপড়া করতে পারো। জাকার্তায় আমাদের স্কুলে, সেখানে তুমি যেতে পারো। ডায়না তখন নাজওয়াকে বলছিল, তুমি জানো আমাদের স্কুলটা একটা এলিট সোসাইটি থেকে বিলং করে। সেখানে শিক্ষক শিক্ষিকা সবাই অনেক ভালো পরিমাণে বেতন পায়, তাদের জন্য আলাদা থাকার জায়গাও দেওয়া হয়। আমাদের স্কুলের কমিটি তোমাকে চুজ করেছে আমাদের স্কুলের ফিজিক্স টিচার হিসেবে। আশা করছি আমাদের প্রস্তাব তুমি গ্রহণ করবে। ইয়ান্তিকে ডায়না বলছিল, তোমার মাকে এই প্রস্তাব দেওয়ার কারণ হচ্ছে তোমার মা খুবই মেধাবী ছিল। নাজওয়াকে ডায়না আরো বলে, তুমি চিন্তা করে দেখো, এত ভালো অপরচুনিটি তুমি মিস করবে না। আশা করছি এটাতে রাজি হলে ইয়ান্তির একটা উজ্জ্বল ভবিষ্যতের চান্স রয়েছে। এটা বলে ডায়না সেখান থেকে চলে যায়। ইয়ান্তি তো এটা শুনে খুবই খুশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটা ভালো সংবাদ পেয়েও নাজওয়া কি যেন একটা ভাবছিল। বাহিরে ঝুম বৃষ্টি পড়ছে, নাজওয়া কাপড় সেলাচ্ছে। হঠাৎ করে একটা শব্দ, ইয়ান্তির রুম থেকে চিৎকার ভেসে আসছে। নাজওয়া গিয়ে দেখতে পায় বৃষ্টিতে ছাদ ভেঙে পড়ে গিয়েছে, উপর থেকে পানি ঝরছে। ইয়ান্তির কষ্ট করে জমানো টিউশন ফি সবগুলো ভিজে একাকার, সেগুলো সে কুড়োচ্ছে এবং অঝরে কাঁদছে। যদিও নাজওয়া শহরের সেই স্কুলের অফারটা নিতে রাজি নয় কোনো এক কারণে, কিন্তু এবার নাজওয়ার মনে হয় আমার সন্তানের তো অধিকার রয়েছে ভালো করে বাঁচার। তাই আমরা দেখতে পাই পরের দিন তারা জাকার্তা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সেই স্কুলে ইয়ান্তি তো খুবই খুশি। কিছু দূর যাওয়ার পরে নাজওয়া দেখতে পারে সেখানে লেখা রয়েছে পাবলিক কবরস্থান।
সে ড্রাইভারকে জিজ্ঞেস করলো যে ভাই আমরা কি ভুল পথে যাচ্ছি? ড্রাইভার বলে না, আমরা ঠিক পথেই যাচ্ছি। শিক্ষকদের বাসস্থানের এরিয়াতে প্রবেশ করার আগে অনেকগুলো সিকিউরিটি গার্ড খুব ভালোভাবে চেকিং করে তাদেরকে ভেতরে প্রবেশ করালো। ভেতরের পরিবেশটা দেখে ইয়ান্তি তো ভীষণ খুশি। সেখানে মিসেস ডায়না তাদেরকে স্বাগত জানায়। নাজওয়া তাকে প্রশ্ন করে। আসার সময় সামনে দেখলাম লেখা রয়েছে এটা নাকি পাবলিক কবরস্থান, এটা কেন? ডায়না বলে আরে ওটা কোনো বিশেষ কারণে নয়, আমাদের এরিয়া যেন একটু সেফ থাকে, নিরাপত্তা থাকে, এজন্যই শুধুমাত্র এটা দেওয়া। ইয়ান্তিকে ডায়না এই বাড়ির চাবিটা দিয়ে দেয়, বলে এখন থেকে এটা তোমাদের বাড়ি। ইয়ান্তি তো খুবই খুশি হয়ে যায়। নাজওয়ার তখন পাশের ফ্ল্যাটের ছাদের মধ্যে চোখ যায়, যেখানে একটা বৃদ্ধা মহিলা ছিল। সেখানে তখন একটা লোক আসে, সে বলে উনি হচ্ছে আমার মা উমাইনা, আর আমি এই স্কুল কমিটির নেতা লুসিয়াস, আর এটা হচ্ছে আমারই মেয়ে ইভা। এটা বলে স্বাগত জানিয়ে সেখান থেকে লুসিয়াস চলে আসে। মিস ডায়না তখন নাজওয়াকে জুডাসের সাথে পরিচয় করিয়ে দেয়, তিনি এই স্কুলেরই একজন শিক্ষক। সন্ধ্যার সময় নাজওয়া যখন উপরের তলাতে উঠছিল, তার মনে হয় সে যেন কিছু একটা দেখলো। সে আবার চাইলো, কিন্তু সেখানে কিছুই দেখতে পেল না। কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম কতগুলো লাশের পা ঝুলে রয়েছে। এর পরের দিন সকালে আমরা সেই স্কুলকে দেখতে পারি, মানে একাডেমি পাইউন ইমাস, যেখানে পদার্থবিজ্ঞানের ক্লাস নিচ্ছিল নাজওয়া, প্রথম ক্লাস। ছুটির ঘন্টা পড়লেই ছাত্রছাত্রীরা সেখান থেকে বের হওয়ার সময় একটা মেয়ে নাজওয়াকে বলে, ম্যাম আমি আগামীকাল আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না, কেননা আমার দাদুর জন্মদিন রয়েছে। নাজওয়া জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং জিজ্ঞেস করে কততম জন্মদিন তোমার দাদুর? মেয়েটি বলে উঠল 120তম জন্মদিন। এটা নাজওয়ার কাছে একটু অবাকই লাগে। সে যখন তার কেবিনে ল্যাপটপ ইউজ করছিল, হঠাৎ করে ল্যাপটপের স্ক্রিনের মধ্যে ভেসে ওঠে তার পেছনে যেন কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, দেখতে সাদা অবয়ব, যার মধ্যে রক্তের দাগ। পেছনে তাকায় সে, কিন্তু কাউকেই পায় না। সে যখন আবারও সামনের দিকে তাকায়, তখন সেখানে একটা মহিলা দাঁড়িয়েছিল, যিনি তার পরিচয় দেয় তার নাম হচ্ছে রতি। তিনি বলে আমি এখানে কর্মরত রয়েছি ইন্দোনেশিয়ার ভাষা শিক্ষিকা হিসেবে। তাদের মধ্যে তখন ভালোই কথাবার্তা হয়। রতি সেখান থেকে চলে গেলে সেখানে খাবার নিয়ে হাজির হয় জুডাস। পাশাপাশি নাজওয়াকে আইফোন আর আইপ্যাড এগুলো দেয় এবং বলে আমাদের স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকারা দামি জিনিসপত্র ব্যবহার করবে, এটাই নিয়ম। এখন নাজওয়ার তো এসব দেখে খুবই ভালো লাগছিল। সেখান থেকে বাড়িতে ফেরার সময় নাজওয়া রাস্তার পাশে পরিত্যক্ত একটা মাঠের মধ্যে একটা খাবারের গুডাউন দেখতে পায়। ভেতরে যাওয়ার পরে দেখতে পারে লুসিয়াস গুদাম থেকে খাবার বের করছে। নাজওয়া তাকে জিজ্ঞেস করলো আপনি কি করছেন, এসব কি? লুসিয়াস বলে ওঠে আসলে আমি একটু রিফ্রেশিং খাবার তৈরি করার ট্রাই করি, যেখানে কোনো ভেজাল থাকবে না, তাই ভালো ভালো খাবার এখানে মজুত করার চেষ্টা করি। সে যখন বাড়িতে আসার পর দেখতে পারে ইয়ান্তিকে জুডাস স্মার্টফোন গিফট করেছে। তাতে তো ইয়ান্তি অনেক খুশি। নাজওয়ার হঠাৎ করে মনে হয় পাশের রুম থেকে একটা আওয়াজ হলো। সেখানে গিয়ে সে তেমন কিছুই দেখতে পেল না। রুমগুলো ছিল খুবই অন্ধকার। অন্ধকারে দূরে তাকিয়ে সে দেখতে পায় বিশাল একটা কিছু যেন দাঁড়িয়ে রয়েছে, তবে শরীরের মধ্যে সাদা কাপড় জড়ানো। তার তো ভয় হচ্ছিল, তাও সে সামনে যেতে শুরু করে। সামনে গিয়ে যখন কাপড়টা সরায়, আসলে সেটা ছিল একটা পুরনো দিনের ল্যাম্প। তবে সেখানে নিচে সে একটা বই খুঁজে পায়, যেখানে একটা ছবি ছিল। আশেপাশে কিছু লাল কাপড় পরা মহিলা ছিল, আর মাঝখানে ছিল একটা সাদা কাপড় পরা মহিলা, যার মুখে আবার একটা শয়তানের মাস্ক ছিল। বিষয়টা সে বুঝতে পারছিল না। আর বইয়ের মধ্যেও কেমন আজে বাজে একটা লেখা। একটা পৃষ্ঠার মধ্যে তো উপরে লেখা ছিল লাবিনাক, আর নিচে কিছু মন্ত্র লেখা ছিল। এই বিষয়টা তার একটু অদ্ভুত লাগে। জিনিসটার ছবি তুলে এবং একটা আপেল হাতে নেয় খাওয়ার জন্য, কিন্তু পরক্ষণেই সে দেখতে পারে এটা কোনো আপেল নয়, এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়। যদিও সেটা আপেলই ছিল, তখনই সেখানে লাইট অফ হয়ে যায়। তার ভয় হচ্ছিল, আর তখনই এটা ঘটে। সে দৌড়ে চলে আসে তার মেয়ের ঘরে। ইয়ান্তিকে সে কিছুই বুঝতে দিল না তার সাথে কি হয়েছে। ভয়ে সাথেই শুয়ে পড়ে। এর পরের দিন সকালে একসাথে বসে কথা বলছিল নাজওয়া, ডায়না এবং জুডাস। এক পর্যায়ে টেবিল থেকে নাজওয়ার ধাক্কা লেগে একটা গ্লাস পরে ভেঙে যায়। নাজওয়া সেটা তুলতে যাবে, কিন্তু আশ্চর্যরকম ভাবে জুডাস আর ডায়না এটা তাকে করতে দেয় না। ডায়না তো বলছিল তোমার ত্বকের কোনো ক্ষতি করো না, এমন ভাবে সে বলছিল যেটা একটু রহস্যময় লাগে নাজওয়ার। তখন নাজওয়া কালকে রাতে পাওয়া সেই রহস্যজনক ছবি আর বইটা ডায়নাকে দেখায়, বলে
এই ছবিতে যিনি রয়েছেন সে কে? ডায়না বলে, এটা তো স্ত্রী, যিনি আমাদের এই স্কুলেরই একজন শিক্ষিকা ছিলেন, কিন্তু এখন তিনি বিদেশে চলে গিয়েছেন। নাজওয়া বলে, তার কেন যেন সবকিছু একটু ভুতুরে মনে হচ্ছে। তখন জোডাস আর ডায়না হাসতে শুরু করে। তারা সেখান থেকে চলে গেলে সেখানে রুতি আসে। রুতিকে নিয়ে নাজওয়া তার বাড়িতে চলে আসে। সে বলতে থাকে, হয়তো এইগুলো আমার মনেরই ভুল, এখানে তেমন কিছুই নাই ভয়ের। কিন্তু রতি বলছিল, তাও তো তোমার সাবধান হওয়া উচিত, অবশ্যই ভয়ানক কিছু থাকতেই পারে। সেখানে নাজওয়া বলে, এখানে যাই থাকুক না কেন, আমার মেয়েকে খুব দারিদ্রতার মধ্য দিয়ে আমি বড় করেছি, তাকে আমি এখানে খুশি দেখতে পেরেছি। যাই হয়ে যাক না কেন, সে এখানে ভালো আছে, এতেই আমার ভালো। তখন হঠাৎ করে রতি গান চালিয়ে দিল। সে অবাকভাবে নাচতে শুরু করে। আর অন্যদিকে অন্য কোথাও আমরা দেখতে পাচ্ছিলাম একজনকে বন্দি করে লাল কাপড় পরিহিত সবাই অদ্ভুতভাবে ডান্স করছিল। আমাদের আর বুঝতে বাকি নেই তারাই হচ্ছে নরখাদকদের সম্প্রদায়। এদিকে রতির সাথে নাজওয়াও নাচতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, ইয়ান্তি স্কুল থেকে বাড়িতে ফিরে দেখতে পায় তার মা একাই নৃত্য করছে, সাথে কেউ ছিল না। আর তখনই বিদ্যুৎ চলে যায়। নাজওয়া রতিকে খুঁজতে থাকে। হঠাৎ করে কোথায় গেল রতি? এর পরের দিন আমরা দেখতে পারি ইয়ান্তে লুসিয়াসের মেয়ে ইভার ঘরে গিয়েছে। কথা বলার সময় হঠাৎ করে ইভার মায়ের প্রসঙ্গ আসলে ইভার চোখ টলমল করতে শুরু করে। সে বলতে শুরু করে, তার মা অনেক আগেই মারা গিয়েছে নিজে নিজে। তার মা অনেক সুন্দর ছিল, তার নাকি এই পৃথিবীতে কেউ নেই এমনই তার মনে হতো, কিন্তু এখন তার মনে হয় তার অনেক ভাই বোনেরাই রয়েছে। বন্ধুরা, এই কথার সিক্রেটটা কি তা আমরা ঘটনার সামনেই জানতে পারবো। সেখানে তখন ইবার দাদি উমায়না তাদের জন্য একটা বিশেষ স্যুপ বানিয়ে আনে। সেখানে সে আর ইভা কথা বলছিল যে তাদের কোথাও একটা ছুটি কাটানোর প্রয়োজন। ইয়ান্তি তাদের সাথে যাবে কিনা এটা জিজ্ঞেস করলে ইয়ান্তি বলে, আমাকে আমার মায়ের অনুমতি নিতে হবে। এদিকে সন্ধ্যার সময় ঝুম বৃষ্টি হচ্ছিল। ইয়ান্তি এখনো বাড়িতে ফিরল না। নাজওয়া বাড়ি থেকে বের হলো ছাতা নিয়ে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে পেছন থেকে তাকে যেন কেউ একটা ডাকছিল। ওইদিকে ফিরতেও তো সে কিছুই দেখতে পারছে না, কিন্তু সে যখন সামনে তাকায় তখনই একটা ভয়ঙ্কর অবয়ব তার সামনে এসে পড়ে। সে তো খুবই ভয় পেয়ে যায়, চিৎকার করে ঘরে চলে আসে। তখন সাথে সাথে ইয়ান্তিও সেখানে চলে আসে, কিন্তু এই সব বিষয়গুলি সে ইয়ান্তির সাথে শেয়ার করে না। ইয়ান্তি যখন রাতে ঘুমাচ্ছে, হঠাৎ করে একটা শব্দ। সে আলমারির দিকে তাকিয়ে দেখতে পায় কতগুলো রক্তাক্ত হাত যেন বের হয়ে আসছিল, যেটা আবারও বদ্ধ হয়ে যায়। সে তো ভয়ে ভয়ে সামনে যায় আলমারি খোলার জন্য। যখনই সে আলমারিটা খুলে, ভেতরে ছিল মানুষের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। এটা দেখে তো সে চিৎকার দেয়, কিন্তু দেখতে পায় পাশেই তার মা এসেছে, আর আলমারিতে তো কিছুই নেই তেমন। তার মা তখন তাকে বলছিল, একা একা ঘুমালে এমন তো হতেই পারে, এসব কিছু না, শুধু একটু হাসি দাও, সব ঠিক হয়ে যাবে, এভাবে ভয় পেও না। এটা বলে তার মা হাসতে শুরু করে। ইয়ান্তিও তো হাসছে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে তার মার হাসি থামছিলই না। ভয়ঙ্কর ভাবে হেসে হেসে তার দিকে এগিয়ে আসছিল এবং তাকে খেতে দিচ্ছিল একটা মানুষের হৃৎপিণ্ড। সে তো তখন চিৎকার করে উঠে পড়ে। তার মানে এটা ছিল একটা দুঃস্বপ্ন। সেদিন আমরা দেখতে পাচ্ছিলাম তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে লুসিয়াস আর ইভাদের সাথে ছুটি কাটাতে কোথাও একটা যাচ্ছে। তাকে বিদায় জানিয়ে নাজওয়া নিজের রুমে চলে যাওয়ার পর হঠাৎ করে একটা শব্দ শুনতে পারে। দেখার জন্য চেষ্টা করে, কিন্তু সেখানে তো সে কাউকেই দেখতে পায় না। তবে সেখান থেকে সে চলে যাওয়ার পর আমরা দেখতে পারি দরজা দিয়ে অনেকগুলো ভয়ঙ্কর হাত আর একটা মুখ বের হয়ে আসছিল। দেখতে খুবই ডিস্টার্বিং। নাজওয়া যখন বাথরুমে, তখন পাশে বাথটাবের মধ্যে আমরা দেখতে পারি সেই ভয়ঙ্কর শয়তানটাকে। সে বের হয়ে আসছে। নাজওয়া দরজার এপার থেকে দেখতে পাচ্ছিল ওপারে কিছু একটা রয়েছে, কিন্তু দরজা খোলার পর সেখানে কিছুই ছিল না। তবে ওয়ালের মধ্যে লেখা ছিল, এখান থেকে চলে যাও যত দ্রুত সম্ভব, পালাও। দরজায় তখনই কলিং বেলের আওয়াজ। খোলার আগে নাজওয়া বলছে, মিসেস রতি এলেন নাকি? কিন্তু সেটা ছিল জোডাস। সে বলছিল, রতিকে? নাজওয়া তো বলে, কেন আপনি জানেন না? আমাদের এই স্কুলেই ইন্দোনেশিয়ান ভাষা শিক্ষিকা। জোডাস সেখানে বলে, আমাদের স্কুলে কোনো ইন্দোনেশিয়ান ভাষা শিক্ষিকা নেই। এটা শুনে তার একটু অদ্ভুত লাগে। সে কথা ঘুরিয়ে নিজের রুমে চলে আসে। হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু কিছু ভয়ঙ্কর হাত তার মাথায় এসে ধরলো। সে উঠে দেখতে পারে চারপাশে ভয়ঙ্কর সব অবয়ব দাঁড়িয়ে রয়েছে।
রয়েছে, যেসব দেখে তো সে খুবই ভয় পাচ্ছিল। এদিকে আমরা দেখতে পারছিলাম কোনো এক জায়গায় নরখাদকরা কারো একটা বলি দিয়ে তারা সবকিছু খুবলে খুবলে খেয়ে নিচ্ছিল, আর নাজওয়া দেখতে পারছে তাকে খেতে দেওয়া হচ্ছে অনেক অনেক মানুষের চোখ। সে তো চিৎকার মেরে উঠে পড়ে। অতএব এটাও একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। দেখতে পারে তার পিঠের নিচে ছিল সেই বই যেটা সে পেয়েছিল। সেই বইয়ের মধ্যে সে জুডাসের সাথে রতিকেও দেখতে পারে। তাহলে জুডাস মিথ্যা কেন বলল যে সে রতিকে চেনে না? অনেক প্রশ্ন তো মাথায় ঘুরপাক খাচ্ছে। সন্ধ্যা সময় তাদের স্কুলের ওয়েবসাইটের মধ্যে সে প্রবেশ করে, দেখার চেষ্টা করে তাদের স্কুল শিক্ষক শিক্ষিকাদের তালিকা, কিন্তু সেখানে রুতের নাম ছিল না। সে যখন রুতের বিষয়ে গুগলে সার্চ করা শুরু করে তখন সে জানতে পারে একটা আতঙ্কজনক বিষয়। আসলে রুতে অনেক আগেই মারা গিয়েছে। এটা জেনে তো সে খুবই ভয় পেয়ে যায়। তাহলে সে কাকে দেখতো? ঠিক সেই মুহূর্তে কলিং বেলের আওয়াজ, গানের ক্যাসেটটা বেজে উঠছে। যদিও সেটাকে সে অফ করে, কিন্তু আবারও সেটা অন হয়ে যায়। এবার রেগে গিয়ে নাজওয়া লাইনগুলো অফ করে দিল আর দৌড়ে গিয়ে একটা ঘরের মধ্যে নিজেকে বদ্ধ করে ফেলে। ইয়ান্তি তখনই নাজওয়াকে কল করে। সেখানে ইয়ান্তি ইবাদের সাথে ঘুরতে গিয়ে কেমন সময় পার করছে সেটা তার মাকে শেয়ার করছিল। তার মা শুধু বলছিল, ভালো ভালো, তুমি যত দ্রুত সম্ভব চলে আসো। ঠিক তখনই কলটা কেটে যায়। নাজওয়ার ফোনটা অফ হয়ে যায়। সে আবারও কলিং বেলের শব্দ শুনতে পায়। সাথে সাথে তার ফোনে দেখতে পারে রুতি কল করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো মারা গিয়েছে। এখন তো নাজওয়া খুবই ভয় পাচ্ছিল। দরজার বাইরে থেকে রুথের কণ্ঠে তাকে ডাকছিল, কিন্তু সে কোনোভাবেই দরজা খুলছিল না। শুধু বলছিল, তুমি যেই হও না কেন চলে যাও। আমরা এর পরের দিন সকালে দেখতে পাই নাজওয়া আর জুডাসকে সবকিছু খুলে বলছে, আর বলছে এই বাড়িটা অভিশপ্ত, এখানে কিছু একটা রয়েছে। তখন আমরা দেখতে পারি জুডাস তাকে একটা ওষুধ খাওয়ায়, বলে ওসব কথা ছাড়ো, আমাকে তোমার বিষয়ে একটু ক্লিয়ার হতে হবে। তোমার মেয়ে ইয়ান্তির বয়স 16 বছর। তুমি এই স্কুলেই পড়তে আরো 16 বছর আগে। তোমার সাথে কি হয়েছিল সেটা আমাকে বলো। আশ্চর্য রকম ভাবে নাজওয়া তখন নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পড়ে গিয়ে বলতে শুরু করে 16 বছর আগের এক রাতে হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনা। সেদিন নাকি হঠাৎ করে একটা গাড়ি এসে থামে, যেখানে একটা লোক গাড়ির ভেতরে তাকে ঢুকিয়ে তার সাথে অপকর্ম করে। সে বলছিল সে নাকি ওই ব্যক্তির মুখটা দেখতে পায়নি, কেননা মাস্ক পরেছিল। কিন্তু তার মতে সেই লোকটি হয়তো বড় লোক ছিল। তার গলায় ছিল অনেক দামি একটা লকেট। জুডাস তখন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমার যা ক্লিয়ার হওয়ার তা হয়ে গিয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা বলার পর যখনই নাজওয়ার জ্ঞান ফেরত আসে, সে জোডাসের দিকে চাকু ধরে আর সে দেখতে পায় জোডাসের গলার মধ্যেও সেই একই লকেটটা। তাহলে কি 16 বছর আগের অপরাধী জোডাস? যাই হোক, তা তো একটু পরেই জানা যাবে বন্ধুরা। এবার আমরা দেখতে পাই আবারও জ্ঞান হারিয়ে ফেলে নাজওয়া। এদিকে আমরা দেখতে পারি ইয়ান্তিকে লুসিয়াস বলছে, তুমি পৃথিবীর সব থেকে নামি দামি বড় বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করতে পারো যদি আমাদের সাথে থাকো। এদিকে আমরা দেখতে পাই খুবই বিশ্রী একটা ভয়ঙ্কর শয়তান অবচেতন নাজওয়ার কানে বলছে, ভাগো যত দ্রুত সম্ভব। নাজওয়া তখন উঠে কাউকেই দেখতে পায় না। তখনই সে একটা ডাক শুনতে পায়, যেটাকে সে অনুসরণ করে। সামনে গিয়ে সে দেখতে পারে একটা আলমারি। তার একটু সন্দেহ হলে সেই আলমারিটা সে সরিয়ে ফেলে। দেখতে পারে সেখানে একটা দরজা, যেটা খোলার পর দেখতে পারে রাস্তাটা চলে গিয়েছে সরাসরি মাটির গভীরে। টর্চ নিয়ে সাহস নিয়ে সে ভেতরে ঢুকে পড়লো। জায়গাটা ভীষণ বড়, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কিছুক্ষণ হাঁটার পর একটা দরজা পেল সে, আর ওইটা খোলার পর সে যা দেখতে পেল তা দেখার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। সেখানে ফ্রিজিং করে রাখা ছিল শত শত মানুষের অর্গান, বডি পার্ট। যখন লাইট অন করলো সে দেখতে পেল দেয়ালের মধ্যে অনেকগুলো লকার। এগুলো কিসের ছিল? 40 নাম্বার লকারটা খুলতেই ভেতরে ছিল একটা কাগজের টুকরা, যেটার মধ্যে বায়োডাটা ছিল নাজওয়ার। সে একটু অবাক হয়ে যায়। সেখানে তখনই একটা অন্য লকার খুলে যায়। সে যখন ভেতরে দেখলো সেখানেও একটা কাগজের বায়োডাটা ছিল, যেটা ছিল রুতির। কাগজটা সরাতেই সেখানে সেই ভয়ঙ্কর জিনিসটা তাকে বলছিল, তুমিও মারা যাবে। সে তো এটা দেখে খুবই চিৎকার করতে শুরু করে।
তার মানে রথে এই নরখাদকদের শিকার হয়েছিল, যে এতদিন পদে পদে বোঝাতে চেষ্টা করেছিল নাজওয়াকে যে তারা কেউ মানুষ নয়, নরখাদক। নাজওয়া তো সেখান থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছে। তখন আমরা সেখানে সেই সমস্ত আত্মাদেরকে দেখতে পারি যাদেরকে নরখাদকরা নির্মমভাবে বলি দিয়েছিল। ইয়ান্তিকে তখন সবকিছু বলার জন্য তার মা কল দিচ্ছে, কিন্তু ইয়ান্তি কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শুনছিল। ইবা ফোনটা এগিয়ে দিচ্ছে না, কিন্তু ইয়ান্তিকে ফোনে না পেয়ে তার মা ভয়েস করে এবং সবকিছু বলছিল। সে বলছিল যে এখানে যারা রয়েছে সবাই নরখাদক। সমস্ত কিছু বলার পর এসব ইভা গিয়ে বলে দেয় তার বাবা লুসিয়াস আর তার দাদিকে। লুসিয়াস সেখানে বলতে শুরু করে এটা ঠিক হলো না। সে আগেই জানলো কিভাবে আমরা যদি এবারও সঠিক টাইমে ভৈরব দেবতার কাছে মানুষ বলি না দিতে পারি তাহলে আমাদের সদস্যরা আরো মারা যাবে। শুধুমাত্র সঠিকভাবে ত্যাগ না করার কারণে অনেক সদস্যরাই ইতিমধ্যে মারা গিয়েছে। আমরা তা হতে দিতে পারি না। এদিকে আমরা দেখতে পারি নাজওয়া এখান থেকে পালানোর চেষ্টা করছে। সব জায়গায় শুধু জঙ্গল আর জঙ্গল। অনেকক্ষণ হাঁটার পর সে দেখতে পারে কিছু লোক জঙ্গলের ভেতরে তাঁবু খাটিয়ে পিকনিক করছে। সে তো হেল্প চাইতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পারে তারাও আসলে সবাই শয়তানের এই গ্রুপেরই সদস্য, যেখানে মিসেস ডাইনাও ছিল। তারা অদ্ভুতভাবে হাসছিল। নাজওয়া তো পালাতে চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয় না। সবাই তাকে ধরে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এদিকে রাতে ডিনার টেবিলে ইয়ান্তিকে তারা খাওয়াচ্ছে। লুসিয়াস ইয়ান্তিকে জিজ্ঞেস করে আমাদের সাথে থেকে তোমার কেমন লাগছে, তুমি কেমন লাইফ লিড করতে চাও বলো। ইয়ান্তি তখন বলে অবশ্যই এইরকম লাইফেই লিড করতে চাই আমি আর আমার মা। লুসিয়াস তখন বলে তাহলে চলো। ইয়ান্তি তখন ভাবে হয়তো তার মাকে বিয়ে করতে চাইছে লুসিয়াস। সে তো মহা খুশি। সে বলে আপনি কি আমার মাকে বিয়ে করবেন? তখন সেখানে ইভা এসে তাকে বলে আমরা তোমার মাকে বলি দেব। তখন তো সে অনেক ভয় পেয়ে যায়, সেখান থেকে চলে আসতে চায়, কিন্তু তাকে সবাই জোর করে ধরে মানুষের রক্ত খাইয়ে দেয়। আর আজব ভাবে তার চোখগুলো হয়ে যায় একদমই সাদা বর্ণের। এরকমটা কেন হলো তার সাথে? চোখ কেন এমন সাদা হলো তা আমরা ঘটনার সাথে সাথেই জানতে পারবো। সব প্রশ্নেরই উত্তর খুলবে। নাজওয়ার জ্ঞান ফিরলে সে দেখতে পারে তাকে বন্দি করে রাখা হয়েছে। তার শরীর থেকে রক্ত বের করে ফেলা হয়েছে মেশিন দিয়ে। এগুলো আবার জুডাস খেয়ে দেখছে কেমন লাগে। সেখানে তখন লুসিয়াস বলে ভৈরব ভগবান আমাদেরকে এত হায়াত দান করেছেন এমনি এমনি নয়। আমাদের বেশি দিন বেঁচে থাকতে তোমাদের সাধারণ মানুষ প্রয়োজন, তেমনি আমাদের বংশধর বাড়াতেও প্রয়োজন তোমাদের মতো সাধারণ মানুষ। কারণ আমাদের সম্প্রদায়ের মানুষগুলো খুবই কম, তাই তো তোমাকে বলি দেবে আমার সন্তান, সরি আমাদের সন্তান। তখনই নাজওয়া চমকে যায়। তার মনে হয় 16 বছর আগের সেই অভিশপ্ত রাতের কথা। আসলে তার সাথে অপকর্ম করেছিল এই লুসিয়াসই, আর সম্পূর্ণ প্ল্যানিং করেছিল তারা 16 বছর আগে, যেন আজকের এই দিনে মেয়েকে দিয়েই মাকে শয়তানের কাছে বলি দিতে পারে, আর তারা তাদের সদস্যদের মধ্যে একজন নতুন মানুষ পায়। এরপরে আমরা দেখতে পাই নরখাদকদের পুজো শুরু হয়ে গিয়েছে। সেই রিচুয়ালে নাজওয়াকে বলি করাবে ইয়ান্তির মাধ্যমে। এখানে বলে রাখা ভালো, ইয়ান্তি সম্পূর্ণ শয়তানের বশে রয়েছে, কারণ হচ্ছে তার শরীরে নরখাদকদের রক্ত বইছে। চাকু দিয়ে তখন ক্ষতবিক্ষত করে একটা মন্ত্র লিখে দেয়। যখনই ইয়ান্তি বলি করতে যাবে তখনই তার মা তাকে ভালোবাসার কথা বলতে শুরু করে, সবকিছু স্মরণ করাতে শুরু করে, যে কারণে আমরা দেখতে পাই তার ভেতর থেকে ভালো মানুষ বের হয়ে আসে। আর সে তখন সবকিছু বুঝতে পেরে সরাসরি অ্যাটাক করে দেয় লুসিয়াসের ঘাড়ে। লুসিয়াসের তো কিছু হয় না। দুই মা মেয়ে মিলে সেখান থেকে তখন পালাতে শুরু করে। তারা মা মেয়ে চলে আসে সেই ফ্রিজিং রুমে যেখানে মানুষকে বলি দিয়ে তাদের অর্গানগুলো রাখা হয়। তখন তাদেরকে খুঁজতে সেখানে প্রবেশ করে জুডাস। আমরা দেখতে পারছিলাম তারা দুইজন দুইটা লকারের ভেতরে লুকিয়ে আছে। জুডাস বুঝতে পারে তারা যে কোনো লকারের ভেতরেই আছে। সে যখন অনুমান করে একটা লকার খুলল, খুব অদ্ভুত ভয়ঙ্কর এক ঘটনা ঘটে যায়। ভেতরে তো তেমন কিছুই ছিল না, কিন্তু তার চাপাতির মাঝে রিফ্লেকশনে আমরা সেই ভয়ঙ্কর আত্মার মুখ দেখতে পারছিলাম, যেটা আসলে ছিল রুথের আত্মা। সেটা বলছিল তোমরা আমার সাথে যা করেছো আমিও তোমার সাথে তাই করব। এটা বলে আমরা দেখতে পারছিলাম জুডাসের নিজের শরীরকে কাজে লাগিয়েই নিজেকে খুবলে খুবলে শেষ করে দিচ্ছিল সেই আত্মা। সে তার নিজের অর্গানগুলো বের করে ফেলছিল। কি ভয়াবহ দৃশ্য! আর এভাবেই সেখানেই শেষ হয়ে যায় জুডাস। কিন্তু সেখান থেকে তারা মা মেয়ে পালাতে পারে না। বাকি সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে। সেখানে লুসিয়াস এবার ইয়ান্তিকে বলি
দিতে চাচ্ছিল, কেননা তার সন্তান হয়েও, তার দলের হয়েও সে একটা সাধারণ মানুষকে সাহায্য করতে চেয়েছে। কিন্তু আমরা দেখতে পারছিলাম তার মা নাজওয়া অনেক কাকুতি মিনতি করে বলছিল, আমার জীবনে সারা জীবন কাটিয়েছি কষ্টে, কোন অভিশাপে জন্ম নিয়েছিলাম জানি না, কিন্তু আমার মেয়েকে তোমরা কিছুই করো না। নাজওয়া তার মেয়েকে বলে, শোন, হয়তো এই দলটা খারাপ, কিন্তু এখানে থাকলে তুই ভালো থাকবি, তোর ইচ্ছেগুলো পূরণ হবে, অনেক বড় হবি তুই, যা আমি হতে পারিনি। আমি নিজেকে আজ তাদের দেবতার কাছে সঁপে দিলাম। এটা বলে সে নিজেকে নরখাদকদের মধ্যে বিলিয়ে দেয়। সবাই এসে তাকে ছিঁড়ে ফেলতে শুরু করে। তখন ইয়ান্তি তার মায়ের এই কষ্ট সহ্য করতে না পেরে একটা ছুরি নিয়ে গিয়ে মায়ের বুকের ভিতরেই চাপ দিয়ে ঢুকিয়ে দেয়, কাঁদতে কাঁদতে, যেন তার মায়ের কষ্ট বেশি না হয়। তখন ইয়ান্তিকে মুকুট পরিয়ে তাদের দলের মধ্যে স্বাগত জানায় নরখাদকরা। আর এখানেই এই মর্মান্তিক ঘটনাটির শেষ হয়। বন্ধুরা, এখানে ইভা নামের মেয়েটিও একইভাবে লুসিয়াসের মাধ্যমে ইয়ান্তির মতো জন্মগ্রহণ করেছিল, আর তাকেও তার মাকে শেষ করতে হয়েছিল এভাবেই। মূলত মানুষকে কাজে লাগিয়ে নরখাদক তাদের সদস্য অর্থাৎ গোষ্ঠীকে বড় করছে, এমনটাই দেখানো হয়েছে এই গল্পে। পাশাপাশি এটাও দেখানো হয়েছে এই নরখাদকগুলো যাদেরকে শেষ করে দিচ্ছে, তাদের আত্মারাও চেষ্টা করছিল এই নরখাদকদের শেষ করার। যাই হোক বন্ধুরা, আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই আরো ভালো ভালো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।